ভুল সংশোধন। পেজ 72-তে বলা হয়েছিল সংযুক্ত জাতীয় মোর্চা ইউডিএ, ওটা হবে সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা ইউডিএ, সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা। আর এনডিএ হচ্ছে জাতীয় গণতান্ত্রিক জোট। পেজ 73-এর পরবর্তী অংশ 9, নিয়মতান্ত্রিক শাসক হিসেবে রাজ্যপালের পদমর্যাদা ও ক্ষমতা আলোচনা করো। আগেও যে অংশটা বলা হয়েছে ওটা হচ্ছে রাজ্যপালের পদমর্যাদা। 9, নিয়মতান্ত্রিক শাসক হিসেবে রাজ্যপালের পদমর্যাদা ও ক্ষমতা আলোচনা করো, অথবা অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। রাজ্যপালের পদমর্যাদা ও ক্ষমতা। ভারতের রাজ্যগুলিতে কেন্দ্রের মতো সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। রাষ্ট্রপতির মতো রাজ্যপালও নিয়মতান্ত্রিক শাসক প্রধান। সংবিধানের 153 নম্বর ধারা অনুযায়ী প্রতিটি অঙ্গরাজ্যের জন্য একজন রাজ্যপাল নিযুক্ত হন, তবে 2 বা ততোধিক রাজ্যের জন্য একই ব্যক্তিকে সাময়িকভাবে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা যেতে পারে। রাজ্যপালের পদমর্যাদা ও ক্ষমতার মূল্যায়ন করতে গিয়ে তার নিয়মতান্ত্রিক ভূমিকার কথা তুলে ধরা যেতে পারে। রাজ্যপাল যেহেতু নিয়মতান্ত্রিক শাসক, তাই তার পদটিকে নেহাত নামসর্বস্ব পদ বলে অনেকে অভিমত প্রকাশ করেন। নিয়মতান্ত্রিক শাসক বলার কারণ: 1, রাজ্য মন্ত্রিসভার পরামর্শ অনুসারে ক্ষমতা প্রয়োগ। সংসদীয় প্রশাসনে রাজ্য মন্ত্রিসভার পরামর্শক্রমে রাজ্যপালকে তার ক্ষমতা প্রয়োগ করতে হয়। মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা রাজ্যপালের নামে রাজ্যের শাসনকার্য পরিচালনা করেন। তাছাড়া সংবিধানে একথা সুস্পষ্টভাবে বলা আছে যে রাজ্যপালকে পরামর্শ দান ও সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকবে। রাজ্যপাল এই সাংবিধানিক নির্দেশ অনুযায়ী চলতে বাধ্য। 2, রাজ্য মন্ত্রিসভার দায়বদ্ধতা। সংবিধান অনুসারে রাজ্যের মন্ত্রিসভা তাদের সম্পাদিত কাজকর্মের জন্য রাজ্য বিধানসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে, রাজ্যপালের কাছে নয়। এ থেকে স্পষ্টতই বোঝা যায় যে রাজ্যপাল প্রকৃত শাসক নন, তিনি একজন নিয়মতান্ত্রিক শাসক মাত্র। 3, মুখ্যমন্ত্রীর নিয়োগে আনুষ্ঠানিক ক্ষমতা। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা বলে রাজ্যপাল বিধানসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তার নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করে থাকেন। রাজ্যপালের এই ক্ষমতা নেহাতই আনুষ্ঠানিক। 4, মন্ত্রিসভা বাতিলের নিয়মতান্ত্রিক ক্ষমতা। মন্ত্রিসভাকে বাতিল করার যে ক্ষমতা রাজ্যপালের হাতে থাকে তাকেও তত্ত্বগত বলা হয়েছে, কারণ এক্ষেত্রেও রাজ্যপাল কতকগুলি নিয়ম অনুসরণ করেই কাজ করেন। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল তাদের গরিষ্ঠতা হারালে মন্ত্রিসভা পদচ্যুত হয়। অতএব রাজ্য মন্ত্রিসভার টিকে থাকার বিষয়টি বিধানসভাতেই স্থির হয়ে যায়। সংবিধানের 164(1) নম্বর ধারায় বলা হয়েছে, রাজ্যপালের সন্তুষ্টির ওপর মন্ত্রীদের ক্ষমতাসীন থাকার বিষয়টি নির্ভরশীল। এই প্রসঙ্গে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের বক্তব্য হল, এখানে সন্তুষ্টি কথাটি দায়িত্বশীল শাসন ব্যবস্থার স্বীকৃত নীতি অনুসারে ব্যবহৃত হয়েছে। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন যতদিন মন্ত্রিসভার প্রতি থাকবে ততদিন মন্ত্রীরা ক্ষমতায় টিকে থাকবেন। সংখ্যাগরিষ্ঠের সমর্থন হারালে রাজ্যপালের সন্তুষ্টি মন্ত্রিসভাকে ক্ষমতায় রাখতে পারে না। 5, জনগণের নির্বাচিত প্রতিনিধি। অনেকে মনে করেন সংবিধান রচয়িতারা রাজ্যপালকে নিয়মতান্ত্রিক শাসক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। এই কারণে তিনি নির্বাচিত না হয়ে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। তাই মন্ত্রীরা যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধি, সেখানে রাজ্যপাল হলেন রাষ্ট্রপতির দ্বারা মনোনীত একজন ব্যক্তিমাত্র। 6, স্বেচ্ছাধীন ক্ষমতার সীমাবদ্ধতা। রাজ্যপালের যে স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে সেক্ষেত্রেও তিনি একনায়কের মতো যা ইচ্ছে তাই করতে পারেন না। আদালতের বিভিন্ন রায়ে কথা বলা হয়েছে। 1950 সালে কলকাতা হাইকোর্ট এক রায় ঘোষণা করেন যে রাজ্য মন্ত্রিসভার পরামর্শ ছাড়া স্বেচ্ছাধীনভাবে রাজ্যপালের কাজ করার ক্ষমতা নেই। দ্য গভর্নর আন্ডার দ্য প্রেজেন্ট কনস্টিটিউশন ক্যানট অ্যাক্ট এক্সেপ্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাডভাইস অফ হিজ মিনিস্টার্স।
গণপরিষদের সদস্যদের মধ্যে কৃষ্ণমাচারী, কয়রি পেটকারের মধ্যে না শয় নয় ময়াকার চয়াকার রহস্যই এবং মুন্সি প্রমুখ এই মতামত ব্যক্ত করেন। আম্বেদকরের বক্তব্য, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা দায়িত্বশীল সংসদীয় ব্যবস্থায় কোনো রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না। সংবিধান বিশেষজ্ঞ এম.ভি. পাইলি, পয়াকার হস্যই লয় হস্যই র পাইলির মতে এটা স্পষ্টভাবে বলা যেতে পারে যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বাস্তবে চরম ক্ষমতা হয়ে উঠতে পারে না, কারণ চরম স্বেচ্ছাধীন ক্ষমতা হল স্বৈরতন্ত্রের একটি উপাদান। রাজ্যপালকে যেহেতু একটি গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামোর মধ্যে কাজ করতে হয়, তাই তিনি কোনো অবস্থাতেই একজন স্বৈরতান্ত্রিক হতে পারেন না। 10. প্রকৃত শাসক হিসেবে রাজ্যপালের পদমর্যাদা ও ক্ষমতার বিবরণ দাও। প্রকৃত শাসক হিসেবে রাজ্যপাল সংবিধানের 154(1) নম্বর ধারা অনুসারে রাজ্যের শাসন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা তত্ত্বগতভাবে রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি নিজে বা তার অধস্তন কর্মচারীদের সাহায্যে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আপাতদৃষ্টিতে রাজ্যপালকে নিয়মতান্ত্রিক শাসক বলে মনে হলেও অনেক সংবিধান বিশেষজ্ঞ তাকে প্রকৃত শাসক বলে অভিহিত করেছেন। এই জন্য কতকগুলি সাংবিধানিক বিধিনিয়মের কথা তারা তুলে ধরেন। এগুলি হল: 1. রাজ্য প্রশাসনের সাংবিধানিক কর্তা। সংবিধানে এটা বলা হয়েছে যে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত রয়েছে। তিনি সরাসরি বা তার অধস্তন কর্মচারীদের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। প্রয়োজনবোধে তিনি মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ নিতে পারেন। সংবিধানের 154(1) নম্বর ধারার এই বিধিতে রাজ্যপালকে রাজ্য প্রশাসনের কর্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। 2. শাসনকার্যে বাধ্যবাধকতার অনুপস্থিতি। ভারতীয় সংবিধানের 42তম সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতিকে কেন্দ্রীয় সরকারের পরামর্শক্রমে কাজ করতে বাধ্য করা হয়েছে, অথচ রাজ্যে রাজ্যপালের শাসনকার্যে এই ধরনের কোনো বাধ্যবাধকতার ব্যবস্থা করা হয়নি। যদিও সংবিধান অনুযায়ী রাজ্যপালকে সাহায্য ও পরামর্শদানের জন্য একটি মন্ত্রিসভা থাকে, কিন্তু মন্ত্রীদের পরামর্শ গ্রহণ করতে রাজ্যপাল বাধ্য নন। তাছাড়া সাংবিধানিক বিধি অনুযায়ী মন্ত্রীরা রাজ্যপালকে কোনো পরামর্শ দিয়েছিলেন কিনা বা যদি দিয়ে থাকেন তাহলে সেই পরামর্শ কী ছিল সেই সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। (163)(1) নম্বর ধারা। 3. স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ। রাজ্যপালের হাতে যে স্বেচ্ছাধীন ক্ষমতা আছে তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষমতা তাঁর নিজস্ব। স্বেচ্ছাধীন ক্ষমতার ক্ষেত্রগুলিতে তিনি মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করেন না। তাছাড়া স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের বৈধতা নিয়েও কোনো আইনি প্রশ্ন তোলা যায় না। সংবিধানের 6ষ্ঠ তফসিলে উল্লিখিত কয়েকটি স্বেচ্ছাধীন ক্ষমতা ছাড়াও আরও অনেক বিষয়ে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের অবকাশ আছে। এর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী নিয়োগ ও অপসারণ, বিধানসভা ভেঙে দেওয়া, রাজ্যের সাংবিধানিক অচলাবস্থা সংক্রান্ত রিপোর্ট, রাজ্য বিধানসভার বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরণ, রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান করার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি নির্দেশ, রাজ্য প্রশাসন ও আইন সম্পর্কিত বিষয়ে রিপোর্ট পেশ করার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি নির্দেশ প্রভৃতি। 4. মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভার নিযুক্তি। বিধানসভায় কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলে রাজ্যপাল তার স্ববিবেচনা অনুযায়ী এমন কোনো সদস্যকে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করতে পারেন যার পক্ষে অধিকাংশ সদস্যের সমর্থন আদায় করা সম্ভব। 1982 সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কোনো দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এই অবস্থায় রাজ্যপাল কংগ্রেস (I) দলের নেতাকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেন। সম্প্রতি 2005 সালের মার্চ মাসে ঝাড়খণ্ড রাজ্যের ত্রিশঙ্কু বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও কংগ্রেস মুক্তি মোর্চা জোটের নেতা শিবু সোরেনকে মন্ত্রিসভা গঠনের জন্য রাজ্যপাল আহ্বান জানান। অনুরূপভাবে 2005 সালে গোয়া বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও রাজ্যপাল কংগ্রেস দলকে সরকার গড়তে ডেকে পাঠান। পৃষ্ঠা 75, পেজ 75। 5. রাজ্য মন্ত্রিসভার কার্যকাল। সংবিধান অনুসারে রাজ্যপালের সন্তুষ্টির উপর মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভার কার্যকাল নির্ভরশীল। রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য মন্ত্রিসভাকে বাতিল করে দিয়েছেন। এই ধরনের বহু নজির রয়েছে। তবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন কোনো মন্ত্রিসভাকে রাজ্যপাল এভাবে বাতিল করতে পারেন না।
6. রাষ্ট্রপতির কাছে বিধানসভার বিল প্রেরণ। বিধানসভার বিল সম্পর্কে কোনো সিদ্ধান্ত না নিয়ে রাজ্যপাল তা রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়ে দিতে পারেন। এক্ষেত্রে তিনি রাজ্য মন্ত্রিসভার সঙ্গে কোনো রকম পরামর্শ করেন না। 1954 সালে কেরল রাজ্য বিধানসভায় গৃহীত শিক্ষা বিলটি রাজ্যপাল মুখ্যমন্ত্রী নাম্বুরিপাদের অনুরোধে প্রত্যাখ্যান করে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠিয়ে দেন। 1981 সাল থেকে 1986 সালের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় গৃহীত 13টি বিল রাজ্যপাল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠিয়ে দেন। 7. রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ। রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করার জন্য সুপারিশ করতে পারেন রাজ্যপাল। এই উদ্দেশ্যে রাজ্যের সাংবিধানিক অচলাবস্থা সম্পর্কিত রিপোর্টটি রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে মন্ত্রিসভাকে না জানিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। এই রিপোর্টের ভিত্তিতে 356 নম্বর ধারা অনুযায়ী রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হয়। রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারির বহু নজির ভারতের সাংবিধানিক ইতিহাস বিশ্লেষণ করলে পাওয়া যায়। 1951 সালে 20 জুন থেকে আজ অবধি শতাধিকবার 356 নম্বর ধারা জারি হওয়ার যে নজির রয়েছে তার মধ্যে অধিকাংশই শুধুমাত্র রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে ঘটেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে 1994 সালের SR বোম্বাই বয়কার ময় আকার হস্যই বনাম ভারত সরকার মামলার ঐতিহাসিক রায়ের পরবর্তী পর্যায়ে আরেকবার বলছি। প্রসঙ্গত উল্লেখ্য যে 1994 সালের SR বয়কার ময় আকার হস্যই বনাম ভারত সরকারের মামলার ঐতিহাসিক রায়ের পরবর্তী পর্যায়ে বর্তমানে 356 নম্বর ধারা জারি করে অঙ্গরাজ্যগুলির সরকারকে বরখাস্ত করা অথবা বিধানসভা ভেঙে দেওয়ার বিষয়টি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টের প্রদত্ত এই রায় অনুসারে 356 নম্বর ধারা প্রয়োগ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের আদেশ সংসদের 2টি কক্ষের দ্বারা 8 সপ্তাহের মধ্যে অনুমোদন করাতে হবে এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত কোনো রাজ্যে বিধানসভা ভাঙা যাবে না। রাষ্ট্রপতির শাসন জারির গোটা বিষয়টিই বর্তমানে আদালতের বিচারযোগ্য বিষয়। রাষ্ট্রপতির শাসন জারি করার বিষয়টি আদালতের বিচারে অবৈধ বিবেচিত হলে রাজ্য মন্ত্রিসভা ও রাজ্য বিধানসভাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার অধিকার রয়েছে আদালতের। সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ রায়ের পর 356 নম্বর ধারার অপব্যবহার অনেকটা প্রতিহত হয়েছে। দৃষ্টান্তস্বরূপ 1999 সালের ফেব্রুয়ারি মাসে বিহারের রাবড়ি দেবীর সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতির শাসন জারি এবং পরে পার্লামেন্টে বিশেষত রাজ্যসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে 8 সপ্তাহের মধ্যে বিষয়টি অনুমোদিত না হওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নিয়ে রাবড়ি দেবীর সরকারের পুনর্বহালের ঘটনাটি উল্লেখ করা যায়। 8. রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বানে স্বেচ্ছাধীন ক্ষমতা। রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান করার ব্যাপারে রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। 1971 সালে উড়িষ্যায় সরকারের প্রতি সহযোগী দলের সমর্থন প্রত্যাহারের ঘটনায় মুখ্যমন্ত্রী RNC দেওকে দয়কার রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দিতে বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান করেন। অথচ এই ধরনের একই পরিস্থিতিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী রাও বীরেন্দ্র সিংকে শক্তি পরীক্ষার কোনো সুযোগই রাজ্যপাল দেননি। 9. রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত রাখার ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা। রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত রাখার ব্যাপারেও রাজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। 1967 সালে মধ্যপ্রদেশের রাজ্যপাল KC রেড্ডি সংখ্যাগরিষ্ঠতা হারানো মিশ্র মন্ত্রিসভাকে টিকিয়ে রাখার জন্য বিধানসভার অধিবেশন স্থগিত রাখার নির্দেশ দেন। বক্সের মধ্যে উপসংহার। রাজ্যপালের পদমর্যাদা ও ক্ষমতার ব্যাপারে উপরোক্ত দুটি দিক বিশ্লেষণ করে এটা নিঃসন্দেহে বলা যায় যে তিনি একেবারে নিছক নিয়মতান্ত্রিক শাসক নন। রাজ্যপালের একটি দ্বৈত ভূমিকা রয়েছে। একদিকে তিনি রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক প্রধান, আবার অন্যদিকে তিনি স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী রূপে কেন্দ্রের প্রতিনিধি। তবে বিশেষ কয়েকটি ঘটনা বাদ দিলে ভারতীয় সংবিধানের ইতিহাসে বিগত দশকগুলিতে রাজ্যপালগণ মোটামুটি নিয়মতান্ত্রিক শাসক প্রধানের ভূমিকা পালন করে চলেছেন, এটা বলা যায়। 11. রাজ্যপালের সঙ্গে মন্ত্রিপরিষদের সম্পর্কের মূল্যায়ন করো।
অথবা ভারতের কোনো রাজ্যের রাজ্যপালের সঙ্গে তার মন্ত্রিপরিষদের সম্পর্ক বিশ্লেষণ করো। রাজ্যপালের সঙ্গে মন্ত্রিপরিষদের সম্পর্ক। সংসদীয় গণতান্ত্রিক শাসন কাঠামো কেন্দ্রের মতো ভারতীয় অঙ্গরাজ্যগুলিতে প্রবর্তিত হয়েছে। সংবিধান অনুযায়ী রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক প্রধান হলেন রাজ্যপাল। প্রকৃত শাসন ক্ষমতা মন্ত্রিসভার হাতে ন্যস্ত রয়েছে। সংবিধানের 163(1) নম্বর ধারায় বলা হয়েছে, প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকবে। রাজ্যের প্রশাসন পরিচালনায় মন্ত্রিসভা রাজ্যপালকে পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে। 1. মন্ত্রিসভা গঠন। সংবিধানের 164 নম্বর ধারায় রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রিসভার পারস্পরিক সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ কতকগুলি নির্দেশ উল্লিখিত হয়েছে। রাজ্যপাল রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে থাকেন। কিন্তু বিধানসভায় কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে সেক্ষেত্রে রাজ্যপালের স্ববিবেচনা অনুসারে কাজ করার ক্ষমতা রয়েছে। 1957 সালে কেরলে, 1982 সালে হরিয়ানায়, 1997 সালে উত্তরপ্রদেশে, 2005 সালে ঝাড়খণ্ডে এবং গোয়ায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল মন্ত্রিসভা গঠনে স্ববিবেচনা প্রয়োগ করেন। পেজ 76। 2. রাজ্যপালের সন্তুষ্টি এবং মন্ত্রিসভার কার্যকাল। সংবিধানের 164(1) নম্বর ধারায় বলা হয়েছে, মন্ত্রিসভার কার্যকালের মেয়াদ রাজ্যপালের সন্তুষ্টির উপর নির্ভর করবে। (দ্য মিনিস্টার্স শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য গভর্নর। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের অভিমত হল, সংসদীয় শাসন ব্যবস্থার স্বীকৃত মৌলনীতি অনুযায়ী সন্তুষ্টি কথাটি ব্যবহার করা হয়েছে। বস্তুতপক্ষে রাজ্যের বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন না থাকলে রাজ্যপালের সন্তুষ্টি সেই মন্ত্রিসভাকে টিকিয়ে রাখতে পারে না। ডিউরিং প্লেজার ইনভার্টেড কমার মধ্যে ইজ অলওয়েজ আন্ডারস্টুড টু মিন দ্যাট দ্য প্লেজার PLEASURE ইনভার্টেড কমার মধ্যে শ্যাল নট কন্টিনিউ নট উইথস্ট্যান্ডিং the fact that the ministry has lost the confidence of the majority. রাজ্যপাল সংবিধানের 164(1) নম্বর ধারা অনুযায়ী তাঁর সন্তুষ্টি সন্তুষ্টি প্রত্যাহার করে নিয়ে মন্ত্রিসভাকে বরখাস্ত করতে পারেন কিনা সেই সম্পর্কে যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, 1967 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল ধরমবীর অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে রাজ্য বিধানসভায় শক্তি পরীক্ষার সুযোগ না দিয়ে বরখাস্ত করেছিলেন। অনুরূপভাবে 1970 সালে উত্তরপ্রদেশের চরণ সিং মন্ত্রিসভার ক্ষেত্রে রাজ্যপাল গোপাল রেড্ডি মুখ্যমন্ত্রীকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ না দিয়ে রাষ্ট্রপতির শাসন জারি করার সুপারিশ করেন। 1964 সালে সিকিম, জম্মু ও কাশ্মীর এবং অন্ধ্রের মন্ত্রিসভাকে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল প্রায় একইভাবে বরখাস্ত করেন। 1967 সালে তৎকালীন রাষ্ট্রপতি জাকির হোসেন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে লেখা এক চিঠিতে জানিয়েছিলেন, রাজ্যপাল যদি মনে করেন যে মন্ত্রিসভা বিধানসভার আস্থা হারিয়েছে, তাহলে মন্ত্রিসভাকে বরখাস্ত করার জন্য রাজ্যপাল স্ববিবেচনা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারেন। 1968 সালে কলকাতা হাইকোর্ট এক রায় জানায় যে রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শকে উপেক্ষা করতে পারেন এবং মন্ত্রিসভার ওপর থেকে তার সন্তুষ্টি প্রত্যাহার করে মন্ত্রিসভাকে বরখাস্ত করতে পারেন। কলকাতা হাইকোর্টের এই রায় অবশ্য এক্ষেত্রে বিতর্কের সমাপ্তি ঘটাতে পারেনি। ভারতের সুপ্রিম কোর্ট 1974 সালের আগস্ট মাসে এক রায় ঘোষণা করে যে রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক হলেন রাজ্যপাল। রাজ্যপালের কোনো ব্যক্তিগত সন্তুষ্টি নেই। রাজ্যপালের সন্তুষ্টি হল মন্ত্রিসভার সন্তুষ্টি বিশেষ। মন্ত্রিসভার সহযোগিতা ও পরামর্শের পরিপ্রেক্ষিতে রাজ্যপালের সন্তুষ্টির বিষয়টি বিচার করতে হবে। সংসদীয় গণতান্ত্রিক শাসন কাঠামোর মুখ্য রীতি অনুযায়ী রাজ্যপাল মন্ত্রিসভার সহযোগিতা ও পরামর্শ অনুযায়ী সমস্ত ক্ষমতা প্রয়োগ করেন। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে সরকারিয়া কমিশনের অভিমত হল, যতক্ষণ রাজ্য বিধানসভায় মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠতা থাকে
ততক্ষণ রাজ্যপাল মন্ত্রিসভাকে বরখাস্ত করতে পারেন না। 3. স্বেচ্ছাধীন ক্ষমতা। সাধারণভাবে স্বাভাবিক অবস্থায় রাজ্যপালকে মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে হলেও যেসব ক্ষেত্রে তার স্বেচ্ছাধীন ক্ষমতা আছে সেখানে তিনি মন্ত্রিসভার পরামর্শ নিতে বাধ্য নন। প্রসঙ্গত বলা যায়, কোন কোন ক্ষেত্রে রাজ্যপাল এই স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়নি। এই ব্যাপারে রাজ্যপালের সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়েছে সংবিধান (163)(2) নম্বর ধারা। তার ফলে স্বেচ্ছাধীন ক্ষমতার আওতায় রাজ্যপাল কোনো সিদ্ধান্ত নিলে সাংবিধানিকভাবে তার বিরোধিতা করা যাবে না। সংবিধানে রাজ্যপালকে আইন, শাসন, অর্থ প্রভৃতি ক্ষেত্রে যে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে তা অনেকটাই তত্ত্বগত। বাস্তবে কার্যক্ষেত্রে এসব ক্ষমতা মন্ত্রিসভা ভোগ করে থাকে। স্বাভাবিক পরিস্থিতিতে রাজ্যের আইন, প্রশাসন প্রভৃতি ক্ষেত্রে প্রকৃত ক্ষমতা রাজ্য মন্ত্রিসভা প্রয়োগ করে। এই বিষয়ে যাবতীয় দায়-দায়িত্ব মন্ত্রিসভার উপর বর্তায়। স্বাভাবিক অবস্থায় রাজ্যপালের যে ভূমিকা, তাতে তাকে নামসর্বস্ব সাক্ষী গোপাল ছাড়া আর কিছু বলা যায় না। রাজ্যপালের এই ভূমিকা রাজ্যের সুষ্ঠু প্রশাসন পরিচালনার পক্ষে সহায়ক। রাজ্য মন্ত্রিসভার প্রশাসন পরিচালনা সংক্রান্ত নীতি ও সিদ্ধান্তসমূহ, আইন প্রণয়ন সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব রাজ্যপালকে জানানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীর। তাছাড়া রাজ্যপাল যদি নিজে থেকে রাজ্য প্রশাসন বিষয়ে কিছু জানতে চান তাহলে সেই বিষয়ে তাকে অবগত করানোর দায়িত্বও মুখ্যমন্ত্রীর উপর বর্তায়। রাজ্যপাল অনেক সময় কোনো বিশেষ বিষয় বিচার বিবেচনার জন্য মন্ত্রিসভায় পেশ করার ব্যাপারে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে পারেন। রাজ্য মন্ত্রিসভার সঙ্গে রাজ্যপালের সংযোগের সেতু রচনা করেন মুখ্যমন্ত্রী। 4. সংসদীয় রীতিনীতি। বস্তুত সংসদীয় শাসন ব্যবস্থার রীতিনীতির ওপর রাজ্যপাল ও মন্ত্রিসভার সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে। স্বাভাবিক অবস্থায় রাজ্যপালকে মন্ত্রিসভার সহযোগিতা ও পরামর্শ নিয়ে চলতে হয়। এই পরামর্শ অগ্রাহ্য করে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল মন্ত্রিসভাকে বরখাস্ত করতে পারেন। এমনকি তিনি বিধানসভা ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থাও করতে পারেন। কিন্তু সেই নির্বাচনে আগের শাসক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মন্ত্রিসভা গঠন করলে রাজ্যপালের প্রতি জনগণের অনাস্থা প্রকাশিত হয়। এই ঘটনা রাজ্যপাল পদের পক্ষে মর্যাদাহানিকর। এই প্রসঙ্গে দৃষ্টান্তস্বরূপ 1984 সালের 16ই আগস্ট অন্ধ্রের তৎকালীন রাজ্যপাল মুখ্যমন্ত্রী এন.টি. রামারাওকে হঠাৎ বরখাস্ত করে অগণতান্ত্রিকভাবে সংখ্যালঘু কংগ্রেস দলের সমর্থনপুষ্ট ভাস্কর রাওকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। অবশ্য এক মাসের মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায় রাজ্যপাল 1984 সালের 16ই সেপ্টেম্বর ভাস্কর রাওকে পদচ্যুত করতে এবং পুনরায় রামারাওকে মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানাতে বাধ্য হন। 5. মনোনীত পদাধিকারী। অনেকের মতে রাজ্যপাল ও মন্ত্রিসভার সম্পর্কের বিষয়ে সংবিধানের 164(1) নম্বর ধারা এবং 164(2) নম্বর ধারা বিশেষ তাৎপর্যপূর্ণ। 164(1) নম্বর ধারায় যেখানে রাজ্যপালের সন্তুষ্টি কথা বলা হয়েছে, পাশাপাশি 164(2) নম্বর ধারায় রাজ্য বিধানসভার কাছে মন্ত্রিসভার যৌথ দায়বদ্ধতার নীতি ঘোষিত হয়েছে। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে প্রকৃত ক্ষমতা অর্পিত থাকে। মন্ত্রীরা হলেন রাজ্যের জনগণের নির্বাচিত প্রতিনিধি। অন্যদিকে রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়ে আসেন। তার মনোনয়নের সঙ্গে জনগণের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এই কারণে রাজ্যপালকে জনপ্রতিনিধি বলা যায় না। সংসদীয় গণতান্ত্রিক প্রশাসনে মনোনীত পদাধিকারীর হাতে প্রকৃত ক্ষমতা থাকতে পারে না। বস্তুত সংবিধান প্রণেতারা রাজ্যপালের পদটিকে রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক প্রধানের পদ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। সংসদীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠিত রীতি অনুসারে শাসনতান্ত্রিক প্রধান সর্বদা মন্ত্রিসভার পরামর্শ মতো কাজ করেন, এটাই প্রত্যাশা করা যায়। তাছাড়া রাজ্যের প্রশাসনের দায়-দায়িত্বের সবটাই মন্ত্রিসভার ওপর বর্তায়। রাজ্য প্রশাসনের কাজকর্মের জন্য রাজ্য মন্ত্রিসভাকে দায়ী করার অর্থ হচ্ছে মন্ত্রিসভাকে প্রকৃত ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া। মন্ত্রিসভার ক্ষমতার আসীন থাকার বিষয়টি সংসদীয় রীতি অনুযায়ী বিধানসভার সদস্যদের সমর্থনের উপর নির্ভরশীল, রাজ্যপালের সন্তুষ্টির উপর নয়। মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠতা যাচাই করার বিষয়টিও বিধানসভায়
ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হওয়া আবশ্যক। রাজ্যপালের অনুমানের ভিত্তিতে বিষয়টির নিষ্পত্তি হওয়া কাম্য নয়। বক্সের মধ্যে উপসংহার: সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভার হাতে প্রকৃত ক্ষমতা ন্যস্ত রয়েছে। তত্ত্বগতভাবে রাজ্যপাল রাজ্য প্রশাসনের প্রধান হলেও প্রকৃত ক্ষমতা তার হাতে দেওয়া হয়নি। রাজ্যপাল একজন নিয়মতান্ত্রিক শাসক। মন্ত্রিসভার সঙ্গে তার সম্পর্ক সেইভাবেই নির্ধারিত হয়। পেজ 77। 12. রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো, অথবা রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো, অথবা একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, অথবা ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। সংবিধান অনুযায়ী বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন। অবশ্য রাজ্য বিধানসভায় কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে মুখ্যমন্ত্রী নিয়োগের ব্যাপারে রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রের মতো অঙ্গরাজ্যগুলিতে যে সংসদীয় শাসন ব্যবস্থা চালু রয়েছে তাতে মুখ্যমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। 1. রাজ্যপালের প্রধান পরামর্শদাতা। সংবিধানের 163(1) নম্বর ধারা অনুসারে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা শাসনকার্য পরিচালনায় রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দিতে পারে। মন্ত্রিসভায় গৃহীত যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত ও আইন সংক্রান্ত প্রস্তাব সম্বন্ধে রাজ্যপালকে অবহিত করার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। রাজ্যপাল এসব ব্যাপারে কোনো তথ্য জানতে চাইলে মুখ্যমন্ত্রী তা জানিয়ে থাকেন। মুখ্যমন্ত্রী অনেক সময় নিয়মিতভাবে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রেখে চলার জন্য সচিবদের নির্দেশ দিয়ে থাকেন। তবে দেখা যায় যে কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দলের শাসন জারি থাকলে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের অধিকতর সুসম্পর্ক গড়ে ওঠে। 2. রাজ্য বিধানসভার নেতা। রাজ্য বিধানসভার নেতা হিসেবে মুখ্যমন্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী এই ভূমিকা পালন করেন। বিধানসভার অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা, প্রয়োজনে ভেঙে দেওয়ার জন্য রাজ্যপালকে পরামর্শ দিতে পারেন তিনি। বিধানসভায় সরকারি নীতি উপস্থাপন করেন মুখ্যমন্ত্রী। বিরোধী সদস্যদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি সহকর্মী মন্ত্রীদের সাহায্য করতে পারেন। গুরুত্বপূর্ণ বিলগুলি বিধানসভায় পাশ করানোর দায়িত্বও মুখ্যমন্ত্রীর। সংসদীয় রীতি অনুযায়ী বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা ও সহযোগিতার মাধ্যমে মুখ্যমন্ত্রী বিধানসভায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখেন। রাজ্যের জটিল কোনো সমস্যা নিয়ে তিনি বিরোধী দলনেতার সঙ্গে আলোচনায় বসতে পারেন। 3. রাজ্য মন্ত্রিসভার নেতা। রাজ্য মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর স্থান সবার উপরে। মন্ত্রিসভায় তিনি সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। সংবিধানের 163(1) নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী মন্ত্রিপরিষদের নেতা। মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন এবং প্রয়োজন হলে পদচ্যুত করতে পারেন। মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন এবং পুনর্বণ্টন করেন মুখ্যমন্ত্রী। প্রতিটি দপ্তরের কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেদিকে তিনি দৃষ্টি রাখেন। মন্ত্রিসভার বৈঠক তিনি আহ্বান করেন এবং সভায় সভাপতিত্ব করে থাকেন। কোনো কারণে কোনো মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর মতবিরোধ ঘটলে সেই মন্ত্রীকে তিনি পদত্যাগ করতে বলতে পারেন। ক্যাবিনেটের নীতি নির্ধারণ ও রূপায়ণে মুখ্যমন্ত্রীর ভূমিকাই প্রধান। সরকারি নীতির সমন্বয় সাধনের প্রধান দায়িত্ব মুখ্যমন্ত্রীর। বিভিন্ন দপ্তরের কাজকর্মের অগ্রগতি সম্বন্ধে মুখ্যমন্ত্রীকে ওয়াকিবহাল থাকতে হয়। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের মধ্যে কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে মুখ্যমন্ত্রীকে মন্ত্রিসভার ঐক্য ও সংহতি বজায় রেখে চলতে হয়। 4. সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা। সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতাও মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। রাজ্য আইনসভার ভেতরে এবং বাইরে দল বা জোটকে সঠিক নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার। দলের বা জোটের নীতি ও কর্মসূচিকে মুখ্যমন্ত্রী সরকারি নীতির মাধ্যমে রূপায়ণ করেন। দলের বা জোটের ভাবমূর্তি মুখ্যমন্ত্রীর কাজকর্মের উপর নির্ভরশীল। দলের বা জোটের শৃঙ্খলা ও সংহতি রক্ষায় তিনি সর্বদা সতর্ক থাকেন। রাজ্যের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর পরিচ্ছন্ন ভাবমূর্তি নির্বাচনে ক্ষমতাসীন দল বা জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সাহায্য করে।
মুখ্যমন্ত্রীর পরিচ্ছন্ন ভাবমূর্তি নির্বাচনে ক্ষমতাসীন দল বা জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সাহায্য করে। 5. জনমতের সংগঠক। জনসংযোগ রক্ষা মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ। রাজ্যের বিভিন্ন জনপ্রিয় উৎসব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভাষণ দেন। এছাড়া বেতার, দূরদর্শন, সংবাদপত্র, জনসভা ইত্যাদির মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্যের নানান সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে জোরালো বক্তব্য তুলে ধরে ক্ষমতাসীন দল বা জোটের সপক্ষে শক্তিশালী জনমত গড়ে তোলেন। বস্তুতপক্ষে রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীকে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের কাণ্ডারি বলে মনে করে। সেই কারণে রাজ্যবাসীর দাবি দাওয়ার দিকে দৃষ্টি রেখে মুখ্যমন্ত্রীকে কাজ করতে হয়। রাজ্যের জনমত অনুধাবন ও নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর পদমর্যাদা। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অঙ্গরাজ্যগুলির প্রশাসনে মুখ্যমন্ত্রীর পদটির স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। রাজ্যের সংসদীয় শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রীকে প্রকৃত শাসক হিসেবে অভিহিত করা হয়, কারণ তার নেতৃত্বেই রাজ্য প্রশাসন পরিচালিত হয়। তবে কেন্দ্রের মতো রাজ্যগুলিতে সংসদীয় শাসন ব্যবস্থা থাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রধানমন্ত্রীর মতো প্রবল ক্ষমতার অধিকারী নন। কেন্দ্রের সংসদীয় শাসন ব্যবস্থার সঙ্গে রাজ্যের সংসদীয় কাঠামোর পার্থক্যের প্রধান কারণ রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। রাষ্ট্রপতির কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই, কিন্তু অঙ্গরাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা অনুযায়ী কাজ করার অধিকার স্বেচ্ছাধীন ক্ষমতার মধ্য দিয়ে স্বীকৃত হয়েছে। রাজ্যপালের এই ক্ষমতার প্রয়োগকে আদালতের এখতিয়ারের বাইরে রাখা হয়েছে। তবে কেন্দ্রে এবং রাজ্যে একই রাজনৈতিক দল সরকারি ক্ষমতায় আসীন থাকলে রাজ্যপাল নেহাতি নিয়মতান্ত্রিক শাসকের ভূমিকা পালন করেন। সেক্ষেত্রে রাজ্যের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রকৃত প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর কাজ করার পথে কোনো বাধা থাকে না। অন্যদিকে কেন্দ্র ও রাজ্যে বিভিন্ন দল ক্ষমতাসীন থাকলে প্রধানমন্ত্রীর সমর্থনপুষ্ট রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা মুখ্যমন্ত্রীকে প্রতিকূল অবস্থায় ফেলতে পারে। উপসংহার। পরিশেষে বলা যায়, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠের দলীয় সমর্থন ও সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর নিজস্ব ব্যক্তিত্ব ও দক্ষতা, ক্যাবিনেটের সহযোগিতা প্রভৃতির উপর মুখ্যমন্ত্রীর পদমর্যাদা নির্ভরশীল। পেজ 78। 13. স্থায়ী প্রশাসক হিসেবে ভারতের আমলাতন্ত্রের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। স্থায়ী প্রশাসক হিসেবে আমলাতন্ত্র। আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি, BUREAUCRACY বলতে সাধারণভাবে সরকারের বিভিন্ন দপ্তর বা মন্ত্রণালয়ের পদস্থ স্থায়ী কর্মীদের প্রশাসনকে বোঝায়। রাষ্ট্র পরিচালনার প্রধান অঙ্গ হল প্রশাসন। আমলাদের সরকারের স্থায়ী কর্মীদের ভূমিকা আধুনিক যুগের গণতান্ত্রিক দেশগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমলাতন্ত্রকে প্রশাসনের স্থায়ী কর্মী বলা হয়। আধুনিক রাষ্ট্রের রাজনৈতিক প্রশাসক হলেন মন্ত্রীরা। অন্যদিকে আমলাতন্ত্রের আমলাদের বলা হয় অরাজনৈতিক প্রশাসক। রাজনৈতিক প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা 5 বছরের মেয়াদে প্রশাসন পরিচালনা করেন। তারপর মেয়াদ অতিক্রান্ত হলে তাদের পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। অন্যদিকে আমলাতন্ত্র কিন্তু তা নয়। আমলাতন্ত্রের আমলারা হলেন স্থায়ী প্রশাসক। তারা তাদের চাকরির মেয়াদ পর্যন্ত প্রশাসনে বহাল থাকেন। আধুনিক জনপ্রশাসনবিদদের অভিমত অনুসারে গণতান্ত্রিক দেশগুলিতে মন্ত্রীদের বকলমে আমলারাই প্রশাসন চালনা করেন। ভারতের স্থায়ী প্রশাসক হিসেবে আমলাতন্ত্রের গঠন। কেন্দ্রীয় স্থায়ী প্রশাসক। 1. ভারতের প্রধানমন্ত্রীর কর্মদপ্তর (PMO). ভারতের সংসদীয় গণতন্ত্রের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তত্ত্বগতভাবে না হলেও কার্যত প্রধানমন্ত্রী হলেন দেশের শাসন ব্যবস্থার প্রধান। এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে প্রধানমন্ত্রীকে সাহায্য করে থাকেন তার কার্যালয়, যাকে প্রধানমন্ত্রীর কর্মদপ্তর বা PMO বলা হয়ে থাকে। সচিব, উপসচিব, যুগ্ম সচিব ও উচ্চপদস্থ আমলাদের নিয়ে প্রধানমন্ত্রীর কর্মদপ্তর গঠিত হয়। প্রধানমন্ত্রীর কর্মদপ্তরে প্রায় 60 থেকে 65 জন শীর্ষ আধিকারিক রয়েছেন। এদের মধ্যে যিনি পদমর্যাদায় সবার উপরে তাকে মুখ্য সচিব বা প্রধান (চিফ সেক্রেটারি) বলা হয়। CHIEF ACCRETARY বলা হয়। মুখ্য সচিব মহেশু খয়জাফলা স 2. কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবালয়। ভারতের কেন্দ্রীয় প্রশাসনের সর্বোচ্চ স্তরে রয়েছে ক্যাবিনেট সচিবালয়। কয়জফলা আকার বয়হাস্যই দন্তান্নয়কার ট সচিবালয় স চয়হাস্যই বয়াকার ল অন্তুস্থ। ক্যাবিনেট সচিবালয় হল মন্ত্রী পরিষদের সচিবালয়। এই সচিবালয়ের সর্বোচ্চ স্তরে রয়েছেন ক্যাবিনেট সচিব।
ক্যাবিনেট সচিবকে সচিবালয়ের প্রশাসনিক প্রধান ব্র্যাকেটে চিফ এক্সিকিউটিভ বলা হয়। তার সঙ্গে থাকেন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা। সচিবালয়ের সর্বনিম্ন স্তরে আছেন বিভাগীয় আধিকারিক ও করণিকরা। প্রসঙ্গত বলা যায়, কেন্দ্রের মতন রাজ্যগুলিতেও বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত সচিবদের ও মুখ্য সচিবকে নিয়ে রাজ্য সচিবালয় রয়েছে। স্থায়ী প্রশাসক হিসেবে আমলাতন্ত্রের কার্যাবলী। আধুনিক যুগে জনকল্যাণমূলক রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হল সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক জনকল্যাণ। জনকল্যাণের এই কর্মসূচিকে বাস্তবায়িত করার কাজে স্থায়ী প্রশাসক হিসেবে আমলাতন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি নীতি ও কর্মসূচির সাফল্য এই আমলাতন্ত্রের উপরই বহুলাংশে নির্ভরশীল। সরকারের স্থায়ী প্রশাসক হিসেবে আমলাতন্ত্রের উল্লেখযোগ্য কার্যাবলী হল: 1. সরকারি নীতি, কর্মসূচি ও আইনের বাস্তবায়ন। সরকার যেসব নীতি ও কর্মসূচি ঘোষণা করে তা বাস্তবায়ন করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকারের স্থায়ী প্রশাসক আমলারা। তাছাড়া সংসদীয় ব্যবস্থায় শাসন বিভাগ যেসব আইন প্রণয়ন করে তারও যথাযথ বাস্তবায়নের দায়িত্ব পালন করে আমলাতন্ত্রের স্থায়ী প্রশাসকরা। 2. তথ্য সরবরাহ ও পরামর্শ দান। আমলাতন্ত্রের স্থায়ী প্রশাসকদের একটি গুরুত্বপূর্ণ কাজ হল শাসন বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রীদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এবং প্রশাসন পরিচালনার জন্য পরামর্শ দেওয়া। নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর মন্ত্রীরা যেসব দপ্তরের দায়িত্ব পান সেই দপ্তরের কাজকর্ম সম্পর্কে তাদের তেমন বিশদ ধারণা থাকে না। এ সময় স্থায়ী প্রশাসক হিসেবে আমলারা তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকেন। সেই সঙ্গে মন্ত্রী কোনো পরামর্শ চাইলে তাও দিয়ে থাকেন আমলারা। 3. আইন প্রণয়নের কাজে স্থায়ী প্রশাসকদের ভূমিকা। আইন প্রণয়নের কাজে মন্ত্রীদের সহায়তা করার ব্যাপারে আমলাতন্ত্রের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আইন প্রণয়নের জন্য মন্ত্রীরা পার্লামেন্টে বা সংসদে যে বিল উপস্থাপন করেন তার খসড়া ব্র্যাকেটে ড্রাফট DRAFT তৈরি করে দেন স্থায়ী প্রশাসকরা। এমনকি আইনসভায় প্রস্তাবিত বিলের ওপরে তর্ক বিতর্কের সময় সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার দায়িত্ব স্থায়ী প্রশাসকরা পালন করেন। 4. জনসেবা প্রদান ও জনসংযোগ। সরকারের স্থায়ী প্রশাসক হিসেবে আমলারা বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যেমন কর সংগ্রহ, কর কাঠামো সংস্কার প্রভৃতি। আমলাতন্ত্র সরকার ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। তারা সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে জনগণের সঙ্গে সংযোগ রক্ষা করে। সেই সঙ্গে সরকারের নীতি ও কর্মসূচি বা কার্যক্রম নিয়ে জনগণের কী প্রতিক্রিয়া তা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাছে পৌঁছে দেয়। 5. প্রশাসনিক সহায়তা প্রদান। কোনো বিষয়ে নীতি নির্ধারণের ক্ষেত্রে বা সরকারি নীতি ও কর্মসূচির চূড়ান্ত রূপ দিতে মন্ত্রীদের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা আমলাতন্ত্রের স্থায়ী প্রশাসকরা দিয়ে থাকেন। এই জন্য দরকারি নথিপত্র, অভিজ্ঞতালব্ধ মূল্যবান পরামর্শ ইত্যাদি প্রশাসনিক সহায়তা দেওয়ার কাজ স্থায়ী প্রশাসকরা দায়িত্বের সঙ্গে পালন করেন। পেজ 79। 6. রাজনৈতিক ব্যবস্থায় ধারাবাহিকতা ও স্থায়িত্ব বজায় রাখা। ভারতের সংসদীয় গণতন্ত্রে মন্ত্রীদের কার্যকালের মেয়াদ 5 বছর। তারপর নতুন করে নির্বাচনের ঘোষণা হয়। নির্বাচনে জয়লাভ করার পরে নতুন সরকার গঠিত হয়। এইভাবে রাজনৈতিক প্রশাসকদের কার্যকালের মেয়াদ ফুরিয়ে গেলে প্রশাসনিক যে শূন্যতা তৈরি হয় তা পূরণ করে থাকেন স্থায়ী প্রশাসক হিসেবে আমলারা। তারা সরকারের প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার ধারাবাহিকতা ও স্থায়িত্ব বজায় রাখতে তাৎপর্যপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকেন। 7. রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা। সরকারের স্থায়ী অরাজনৈতিক প্রশাসক হিসেবে আমলারা তাদের প্রশাসনিক কাজকর্মে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে চলেন। ভারতের মতো সংসদীয় গণতন্ত্রের দেশে রাজনৈতিক পালাবদলের ফলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মন্ত্রিসভা গঠন করে। আমলাদের সেই মন্ত্রীদের অধীনে কাজ করতে হয়, কিন্তু এই পরিস্থিতিতে অরাজনৈতিক স্থায়ী প্রশাসক হিসেবে রাজনীতির ঊর্ধ্বে উঠে নিরপেক্ষতা বজায় রেখে তারা প্রশাসন পরিচালনা করে থাকেন। 8. সংবাদ ও তথ্য সরবরাহ। ভারতের প্রশাসনিক ব্যবস্থায় স্থায়ী প্রশাসক হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবরা সেই মন্ত্রণালয়ের তরফ থেকে বিবৃতি প্রদানের মাধ্যমে সরকারের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে থাকেন। যেমন সম্প্রতি ব্র্যাকেটে মে 2025 ভারতের বিদেশ সচিব ভারত পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করার জন্য অপারেশন সিঁদুর এর প্রেক্ষিতে ভারত সরকারের জিরো
টলারেন্স নীতি ব্যাখ্যা করেন। মূল্যায়ন। পরিশেষে বলা যায়, ভারতের প্রশাসনিক ব্যবস্থায় স্থায়ী প্রশাসক হিসেবে আমলাতন্ত্রের ভূমিকার একটি আলাদা গুরুত্ব রয়েছে। আমলাতন্ত্র হল প্রশাসনের অপরিহার্য অঙ্গ। অনেকে আবার একে প্রশাসনের মেরুদণ্ড বলে অভিহিত করেছেন। সরকারের প্রশাসনিক নীতি প্রণয়ন থেকে শুরু করে তার বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে আমলারা তাদের কার্যকরী ভূমিকা পালন করে থাকেন। ভারতের মতন জনকল্যাণের গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসনিক কাজকর্মের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের স্থায়ী প্রশাসকদের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না।